স্বাগত আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বাংলা নাটকের বর্তমান অবস্থা নিয়ে রয়েছে বিভিন্ন মত। নাট্যশিল্পের উৎকর্ষে অভিনেতার ভূমিকা গুরুত্বপূর্ণ, শিল্পীদের সমন্বিত চেষ্টায় বাড়তে পারে নাটকের মান। এসব নিয়ে আজকের আলোচনা নাট্যশিল্পী সমাচার। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম, আছেন অভিনয়শিল্পী তারিন জাহান এবং অভিনয়শিল্পী মীর সাব্বির। স্বাগত আপনাদের। সেলিম ভাই, আপনার কাছ থেকেই প্রথমে জানতে চাইবো অবশ্যই যে আসলে এই যে আমরা শুরুতেই যেটা বলছি যে নাটক নিয়ে নানান রকমের কথা আছে, সেটার অবশ্য নাটকের সংখ্যা যখন বাড়া শুরু হয়েছে তখন মতের সংখ্যাও বাড়া শুরু হয়েছে, নানান রকম মত, এবং সেটা নিয়ে নানান রকম কথাও চলছে। এবং সত্যিকার অর্থে আমাদের বিনোদনের একমাত্র না হলেও প্রধান উৎস হয়ে উঠেছে নাটক। সেইটি এক ধরনের চাপ তৈরি করছে কিনা, সব মিলিয়ে পরিস্থিতিটা কোথায় আছে। প্রথমে যদি একটু নাটক সম্পর্কে জানি, তারপরে নাটকের পেছনে, ক্যামেরার সামনে সবকিছু নিয়ে কথা হবে। আগে প্রথমে টেলিভিশন চ্যানেল ছিল একটা, বিটিভি। পরবর্তী সময়ে সরকার যখন পারমিশন দিল বেসরকারি চ্যানেলের, প্রাথমিক অবস্থায় ৩-৪টা চ্যানেল অপারেট করা শুরু করলো। তারপরে সেটা বেড়ে ৭-৮টি হলো। এখন বর্তমানে ২৭টি চ্যানেল আছে। তার মধ্যে এন্টারটেনমেন্ট চ্যানেল আছে ১৫-১৬টি, কিছু নিউজ চ্যানেল আছে। তো যখনই চ্যানেলের সংখ্যা বেড়ে গেছে তখনই নাটকের সংখ্যা বাড়াতে হয়েছে, অভিনেতা অভিনেত্রীর সংখ্যা বাড়াতে হয়েছে, নাট্যকারের সংখ্যা বেড়ে গেছে, পরিচালকের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু এই যে বেড়ে যাওয়া, এটাতে প্রাথমিকভাবে মনে হয়েছিল, দর্শকরা মনে করেছিল যে আমাদের বোধহয় অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ব, আমরা এক একজন কাজ করতে করতে কুলিয়ে উঠতে পারবো না, এমন একটা বিষয় ছিল। কারণ তখন তাদের মাথায় ছিল এই কয়জনই শিল্পী, এই কয়জনই ডিরেক্টর, এই কয়জনই ক্যামেরাম্যান বা রাইটার। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে তা না, আরও অনেক শিল্পী তৈরি হয়েছে, অনেক ডিরেক্টর তৈরি হয়েছে, অনেক ক্যামেরাম্যান তৈরি হয়েছে, অনেক স্ক্রিপ্ট রাইটার তৈরি হয়েছে। এতে করে যেটা হয়েছে যে সমস্ত টেলিভিশন কোম্পানির গুলোরই যে কথাটা আপনি বললেন যে নাটক হচ্ছে প্রধান তাদের এন্টারটেইনমেন্টের জায়গায়, তো সেইখানে দাঁড়িয়ে নাটকের বাজেট যেটা ধারণা করা হয়েছিল যে অনেক বেশি বাড়বে, ১৯৯৫ সালে যখন প্যাকেজ নাটক বা বেসরকারিভাবে নাটক শুরু হলো, তখন যে বাজেট হয় ২০১৭ সালে গিয়ে সেই একই নাটক, একই সময়ে ব্যাপ্তির যে নাটক, সেটির বাজেট উল্টো দিকে কমে গেল, একদম অনেক কমে গেল। তার মানে আমি বলতে চাচ্ছি যে সমস্ত কিছু বেড়েছে, নাটকের বাজেট কমেছে, শিল্পীর সংখ্যা বেড়েছে, নাট্যকারের সংখ্যা বেড়েছে, ডিরেক্টরের সংখ্যা বেড়েছে। তাতে করে যে জিনিসটা সবচেয়ে ক্ষতি হয়েছে, নাটকের মানের ক্ষতি হয়েছে। আমরা এখন বিদেশি চ্যানেলের বিরুদ্ধে, আমাদের কিছুদিন আগে অনেক বড় আন্দোলন হয়েছে, বাংলাদেশে বিদেশি চ্যানেলের এই প্রচারণা সময় অনুযায়ী সমবন্টন হওয়া উচিত, বাণিজ্যটা সমান হওয়া উচিত। একটা তো হচ্ছে যে যেই টাকায় তৈরি করা হতো নাটক, সেখান থেকে অনেক কমে গেছে, ফলে এইটা একদিক থেকে চাপ। আবার অন্য দিক থেকে কন্টেন্ট অন্য জায়গা থেকে আসছে, সেটাও নাটক এবং শিল্পীর উপর একটা চাপ তৈরি করছে। অভিনয় শিল্পী যারা অভিনয় করছে বা ডিরেক্টর যারা অভিনয় করছে, হঠাৎ করেই অনেক অভিনেতা অভিনেত্রীকে নাটকে আনতে হয়েছে। কারণ আমাদের সময়ে যেই শিল্পীরা প্রমিনেন্ট ছিলেন বা যারা ভালো অভিনয় করতেন, তাদেরকে দর্শক এখনও চেনে বা মনে রাখে। তাদের পক্ষে তো এতগুলো টেলিভিশন চ্যানেলের চাহিদা পূরণ করা সম্ভব না। ফলে অনেক নতুন অভিনেতা অভিনেত্রী এসেছেন, তাদের মধ্যে অনেকে খুব দাপটের সাথে কাজ করছেন, ভালো কাজ করছেন, কিন্তু ম্যাক্সিমামে অত্যন্ত নতুন এবং দক্ষ বা কম দক্ষতা তাদের আছে। তো সেক্ষেত্রে যে থিয়েটার থেকে আসা বা বাইরে থেকে আসা, তার সমন্বয় বা যারা নতুন এসছে তাদের ক্ষেত্রে ওরিয়েন্টেশনটা বা ওয়ার্কশপ বা অন্যান্য যে পদ্ধতিগুলো আছে তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য, এই প্রচেষ্টাগুলো না নিয়েই যুদ্ধটা শুরু হয়েছে। ফলে একটা বিরতিতে যাব, কিন্তু আপনার পরে যখন ফিরে আসবো এই বিষয়টা নিয়ে আসবো যে অনেক মানুষ নাটকে আসছে, তো সেই ক্ষেত্রে যাতে
কোয়ালিটিটা আরো বাড়ানো যায় সেই ব্যাপারটা অবশ্যই আমাদের দেখতে হবে, এবং সেই ক্ষেত্রে কি করণীয় আছে সেগুলি নিয়ে আপনার কাছে ফিরে আসবো। তবে অন্যদের সঙ্গে একটু কথা বলে তারপরে, বিরতিতে এখনই যাচ্ছি না অবশ্য। তারিন, আপনার কাছে আসতে চাই যে অনেক দিন যাবত বলা যায় যে যদি আমরা দেখি স্ক্রিনে দেখার দিক থেকে একটা লম্বা সময় আপনি আছেন, তার মধ্যে নানান স্তর পার হয়েছেন, সবকিছু মিলিয়ে এই পুরো যাত্রাটায় শিল্পী হিসেবে বেড়ে ওঠা, একদম শিশু শিল্পী থেকে শিল্পী এখন পরিচালনার সঙ্গে আছেন, বলা যায় যে ফুল প্যাকেজটার মধ্যেই যা কিছু হয় একটা নাটকের সবগুলি জায়গায় আপনি বিচরণ করেছেন। সেই অভিজ্ঞতাটা থেকে কি মনে হয় যে এইটা আসলে চলাটা কতটুকু সহজ অথবা কতটুকু চ্যালেঞ্জিং? কারণ আমরা যখন পর্দায় আপনাকে দেখি একরকম, কিন্তু এর পেছনের গল্পটা কিরকম? অর্থাৎ আমি আসলে খুব স্পেসিফিক যদি বলি যে শিল্পী হিসেবে গড়ে ওঠার পর্বটা কেমন আমাদের এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই আসলে এটি আমাদের ভাষার মাস, মহান ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে কথা শুরু করছি। আমার আসলে বলতে গেলে আসলে 30 বা 31 বছর আমি এই মিডিয়াতে পার করেছি। বলতে গেলে আমার বেড়ে ওঠাটাই মিডিয়ার সাথে, এবং এর জন্য আসলে আমি বলবো যে আমি খুবই সৌভাগ্যবান যে ওই সময়টুকুতে আমি যাদের স্নেহ পেয়েছি, যাদের গাইডলাইন পেয়েছি, যারা আমার মেন্টর ছিলেন, যারা আমাকে পথ দেখিয়েছেন কিভাবে কাজ করতে হয়। যেমন আমার শ্রদ্ধেয় আব্দুল্লাহ মামুন আঙ্কেলের কথা বলবো, ফেরদৌসী মজুমদার আন্টি, সুবর্ণা মোস্তফা, হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ, সেলিম ভাই, হ্যাঁ, হাকিম ভাই, জাহিদ ভাই, তৌকির ভাই। আমার যখন একদম ছোটবেলা থেকে আমি বলি, তখন তো আসলে না বুঝে কাজ করা যেটা হয়, কিন্তু যখন আমি মানে ম্যাচিউরড রোলগুলো করা শুরু করলাম, তখন কিন্তু আমার জীবনের প্রথম নায়ক ছিলেন সেলিম ভাই। হ্যাঁ, সো আপনি বলছিলেন না যে কি কি প্রবলেমগুলো ফেস করতে হয়। প্রথম যে প্রবলেমটি ফেস করেছিলাম, আপনারা জানেন যে ছোটবেলাতে যেহেতু আমি নতুন করিতে অংশগ্রহণ করেছি, শিশু শিল্পী হিসেবে আমার একটি ইমেজ তৈরি হয়েছিল টিভি মিডিয়াতে। স্বাভাবিকভাবেই তখন যেটি সেলিম ভাই বললেন যে তখন একটি মাত্র চ্যানেল ছিল, সেটি ছিল বিটিভি। সো আমাদের কিন্তু দেখার চ্যানেল ছিল একটি। স্বাভাবিক কারণেই যে প্রোগ্রামগুলি করা হতো, দর্শক সেগুলো দেখতেন এবং পছন্দ করতেন। সো ওই ইমেজটি ভাঙতে কিন্তু আমার সময় লেগেছে, এবং সেই ইমেজটি ভাঙার জন্য কিন্তু প্রথম যিনি আমাকে খুব সাহস দিয়েছিলেন, সাপোর্ট করেছিলেন, সেটি ছিলেন আজিজুল হাকিম ভাই এবং সেলিম ভাইয়ের কথা আমি অবশ্যই বলবো। যে তখন আসলে আমরা তো তখন একদম বলতে গেলে যেটা হয় যে একদম টিনেজার। সো আমাদের সাথে অভিনয় করবেন তারা এত সিনিয়র, তো সাহস দিলেন আমাদেরকে যে হ্যাঁ করতে হবে। এবং সেলিম ভাই আমাকে শিখিয়েছেন প্রত্যেকটি শটের মধ্যে যে কিভাবে কাজটি করতে হবে। আমি বলছি এটি হচ্ছে শিল্পীদের, আমার যারা সিনিয়র আছেন তাদের কিন্তু স্নেহটা আমরা পেয়েছি। তারা আমাদেরকে যে গাইডলাইনগুলো দিয়েছিলেন আমাকে, আমি সেগুলো সাদরে গ্রহণ করেছি। আসলে এটা আসলে আমার মাই আমাকে শিখিয়েছিলেন। আমার মা আমার সাথে যেতেন শুটিং, এবং সবসময় উল্টো আমার মা আমাকে সবসময় বকতেন যে ওনারা যা বলছে তুমি সেটা শোনো, তারা তোমার সিনিয়র, তারা তোমাকে যা বলছে সেটা তোমার বেটারমেন্টের জন্য বলছেন। সো সেটা শেখার, গ্রহণ করার যেই টেন্ডেন্সি, মেন্টালিটি, সেটা আমাদের মধ্যে ছিল বলেই কিন্তু আমি আমার সিনিয়রদের কাছ থেকে ভালোবাসা, স্নেহটা অর্জন করতে পেরেছি। কতটুকু আমি জানি না, কারণ এখন পর্যন্ত যখনই আমার সিনিয়রদের সাথে আমি কাজ করি সেটে, তখন তাদের যেই আমার প্রতি ভালোবাসা, ভালো লাগাটুকু ছোটবেলা থেকে যেটা গড়ে উঠেছে সেটা কিন্তু এখনো আছে। সো আমিও তাদেরকে সেই রেসপেক্টটুকু দেওয়ার চেষ্টা করেছি। এটি খুব মানে গুরুত্বপূর্ণ লাগে আমার কাছে। আমার কাছে মনে হয় যে সম্মান বোধটা খুব ইম্পর্ট্যান্ট। আমার যিনি সিনিয়র আছেন তাকে আমার সেই সম্মানটুকু দেওয়ার মন মানসিকতাটুকু থাকতে হবে। তিনি যা বলছেন নিশ্চয়ই আমার ভালোর জন্য কিছু বলছেন। একটা অ্যাকসেপ্ট করার যে টেন্ডেন্সিটা, এই মেন্টালিটিটা থাকাটা খুব জরুরি। কাজের মধ্য দিয়ে শিক্ষা, সেটা অবশ্যই এইটা অনেক বেশি। কারণ এই যে আপনি বলেন প্রবলেমটা কি ফেস করছি, সেটা হচ্ছে একটা জেনারেশনের কিন্তু একটা গ্যাপ আছে। হ্যাঁ, যেমন আমরা আমাদের জেনারেশনের যারা আমাদেরকে যারা শিখিয়েছেন, যে আমার মা বা আমাদের সিনিয়র যারা ছিলেন, তারা সবসময় শিখিয়েছেন যে সেটে টাইমলি আসতে হবে, স্ক্রিপ্ট মুখস্থ করতে হবে, গেট আপ, আমার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুযায়ী আমাকে গেট আপ নিতে হবে,
এবং অবশ্যই সংলাপ মুখস্থ রেখে সিনিয়রদের সাথে রিহার্সাল করে প্রপারলি সবকিছু সেট আপ করে, মানে ইট শুড বি প্রফেশনাল। আমাদের টেন্ডেন্সিটা, অ্যাটিটিউডটা যেন প্রফেশনাল হয়। সো সেটা শেখার চেষ্টা করেছি। তো এখন যেটা হচ্ছে কি, এখন আসলে এই যেটা সেলিম ভাই বলছিলেন যে প্রপার আমাদের আসলে তো এরকম কোনো ইনস্টিটিউশন নেই। এখন অনেকগুলো চ্যানেল হয়ে যাওয়ার কারণে সেই নাটকগুলোকে তৈরি করার জন্য আমার কিন্তু সেই পরিমাণ শিল্পী নেই হাতে। হ্যাঁ, সেই পরিমাণ শিল্পী বলছি যাদের অভিজ্ঞতা আছে। একদমই নতুন শিল্পীদেরকে নিয়ে আমাদেরকে কিন্তু অনেক সময় কাজ করতে হচ্ছে। তৈরি করার যে মানে প্রথাগত যে ব্যবস্থাগুলি ছিল সেগুলিও এখন আগের মতো শক্তিশালী নেই। মঞ্চ থেকে স্ক্রিনে আসছে এরকম সংখ্যা খুব কম। আমরা দেখছি অন্য অনেক জায়গা থেকে আসছে, বিশেষ করে রিয়েলিটি শো থেকে, হ্যাঁ রিয়েলিটি শো থেকে আসছে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে আসছে, র্যাম্প থেকে আসছে, যেগুলি হয়তো প্রয়োজন আছে কিন্তু সেই সংখ্যার ভারসাম্যটা থাকছে কিনা সেটা নিয়ে আমাদের একটু। ওই যে সেলিম ভাই বললেন ওরিয়েন্টেশন, এটা খুব জরুরি। আপনি কিভাবে গ্রুমিং করছেন ওদেরকে, কিভাবে গাইডলাইনটা দিচ্ছেন, গাইডলাইনটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই তাই না, আপনার কাছে আবার ফিরে আসবো। এই বিষয়টাই আসলে আমরা পরে যখন আলোচনা করব যে আমাদের শিল্পীদেরকে কিভাবে আমরা আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেটা নানান রকম প্রক্রিয়া আছে, লিডারশিপের ব্যাপার আছে, গ্রুমিং এর ব্যাপার আছে, সেগুলি নিয়ে আপনারা কাজ করবেন। আমরা আপনাদের কাছে অবশ্যই ফিরে আসবো। মীর সাব্বির, আপনার কাছে এই বিষয়টি নিয়েই আসতে হবে যে শিল্পীদের আসলে এখনকার অবস্থানটা কি। আমরা সেলিম ভাই এবং তারিন আপার কাছ থেকে এইটুকু বুঝলাম যে পরিস্থিতিটা এরকম একটা জায়গায় আছে যেখানে অপার সম্ভাবনা আবার সমস্যাও অনেক। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিভাবে কাজ করছি, কাজ করার ক্ষেত্রে প্রতিদিনের যে সংকট সেগুলি কিভাবে মোকাবেলা করছি। দেখেন, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমাদেরকে ডাকার জন্য। মানে প্রথম যে বিষয়টা হচ্ছে, আমরা যে আলোচনাটা করছি সে আলোচনার প্রতিপাদ্য বিষয় কিন্তু শিল্পী। এখন একজন মানুষের সঙ্গে শিল্পীর কিন্তু একটু পার্থক্য আছে। শিল্পী কিন্তু দুটো ট্র্যাকে কাজ করে। শিল্পী কাজ করে একটা চেতনা জগতে, তার চেতনা জগৎ আছে একটা আলাদা, আর একটা আছে তার কর্মজগৎ। আর অন্য একটি মানুষ তার কর্মজগতে কাজ করে, তার চেতনা না হলেও কোনো সমস্যা নেই। তা শিল্পীর বিষয়টা হচ্ছে সে কর্ম এবং চেতনা দুটো বিষয়কে নিয়ে আগাতে শুরু করে, যার ফলে তার সৃষ্টিশীল এবং সৃজনশীল ভাবনাটা কিন্তু একটু অন্যরকম, অন্যদের চেয়ে। আমরা যে কাজটা করছি, প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শিল্পী কিন্তু সবাই হতে পারে না। শিল্পী জন্মায়, এটা আমার কেন সবারই তাই ধারণা, শিল্পী আসলে জন্মায়। কারণ একটি পরিবারে, আমি বিশ্বাস করি সেলিম ভাইয়ের পরিবারে সেলিম ভাই একজন শিল্পী হয়ে জন্মিয়েছে, তার অন্য ভাই বোনদের চেয়ে একদমই আলাদা। তারিনের ক্ষেত্রেও তাই হবে, আমার ক্ষেত্রেও তাই যদি হয় তাহলে আমি তো অন্য 10টা মানুষের চেয়ে আলাদা। আমি আলাদা হয়েছি এর মানে এই নয় যে আমি অনেক বেশি অর্জন করেছি, সেটা না। মানে আলাদা হয়েই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। এখন আমি যে শিল্পী হলাম, আমার হতে গিয়ে নানান রকমের প্রতিবন্ধকতার ভিতর থেকে আস্তে আস্তে করে দিন যাপন করে যাচ্ছি। আজকে যে 95 সালে যে সেলিম ভাইরা যে প্যাকেজ নাটক শুরু করেছিল, আজকে সেই প্যাকেজ নাটকটি ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে। কেউ কিন্তু তখন ভাবেনি যে আজকে এই নাটক করে আজকে আমি আর একটু সম্পদ হবে, গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু একটা পেশাজীবী হয়ে আমি ওঠার চেষ্টা করছি, এই জিনিসটা কিন্তু তখন ছিল না। এটা কিন্তু দিনের পর দিন হয়েছে। তখন একটা ছোট্ট জায়গা থেকে জায়গাটা শুরু হয়েছে, এখন হতে 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 জায়গাটা একটা বিশাল জায়গায় রূপদান হয়েছে। আজকে অসংখ্য শিল্পী, আজকে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন হতে যাচ্ছে আগামীকালকে। আমাদের অভিনয় শিল্পী সংঘের একটা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে 700-র উপরে শিল্পী তালিকাভুক্ত হয়েছে, 718 জন, এবং বিটিভিতেও কিন্তু শিল্পী তালিকাভুক্ত আছে কয়েক হাজার। তার মানে হচ্ছে দুটো মিলিয়ে যদি আপনি হিসাব করেন, শিল্পীর সংখ্যা কিন্তু অসংখ্য। এই অসংখ্য শিল্পী কিন্তু একদিনে তৈরি হয়নি এবং তাদের সমস্যাগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। আজকে একটি ছেলে কিংবা একটি মেয়ে ইন্ডাস্ট্রিতে এসে সে ভাবছে যে আমি অভিনয়কে পেশা হিসেবে নিতে পারছি। তো পেশা হিসেবে যখন আমি নিতে যাব, তাহলে পেশাজীবী হয়ে উঠতে হবে, একটা সিস্টেমের ভিতর থেকে আমাকে আগাতে হবে। কিন্তু আমাদের সিস্টেমগুলো এখন গড়ে ওঠেনি। সিস্টেমটা তৈরি হওয়ার জন্য প্রক্রিয়ার ভিতরে আমরা হাঁটছি সবাই। এখন ধরেন আজকে যে তালিকাভুক্ত শিল্পী হলো, এই শিল্পী যে আসলেই সে সত্যিকারের শিল্পী কিনা সেটা চিহ্নিত করতে হলে চ্যানেলকে কিন্তু হেল্প করতে হবে। অবশ্যই আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত জানা দরকার আছে, সেজন্য বিরতির পরে আলোচনা করাটাই ভালো হবে। কারণ
যখনই আমরা একটা পেশা সেটা মানে অপেশাদারিত্ব থেকে পেশাদারিত্বের আসছে। দিকে যাবে, তখন কিন্তু অনেকগুলি পরিবর্তন প্রয়োজন, এবং সেটা শুধুমাত্র শিল্পীর প্রস্তুতি না, সেটা একটা সামগ্রিক প্রস্তুতি, পুরো জি। শিল্প মাধ্যমটার প্রস্তুতি। সেইখানে আমাদের মনে হয় এটা বলা যায় যে নতুন যাত্রা শুরু হচ্ছে। শিল্পী সংঘের নির্বাচনও সেই জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বছর আমরা দেখছি অনেক বছর পরে নির্বাচন হচ্ছে, সেগুলো আট বছর, প্রথমবারের আট মতো বছর। নির্বাচন হচ্ছে, প্রথমবারের মতো। ফার্স্ট টাইম নির্বাচন। আচ্ছা, সেটাও একটা ভালো জিনিস, কারণ নিশ্চয়ই বোধ করছেন যে অন্য ধরনের নেতৃত্ব প্রয়োজন শিল্পীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা একটা বিরতির পরে আপনাদের কাছে আবার জি ফিরে আসছি। অবশ্যই। আজকে বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। সেলিম ভাই, অভিনয় শিল্পী সংঘের কথা বলছিলেন মীর সাব্বির, এবং কালকে নির্বাচন খুবই ভালো। একটু আলোচনার জন্য জানতে চাই যে এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা এবং গত কয়েক মাসের প্রেক্ষাপটটা যদি দেখি, যে নানান কারণেই অভিনয় শিল্পীদেরকে একত্রিত হওয়া, সংগঠিত হওয়ার অনেকগুলি প্রয়োজন দেখা দিয়েছিল, এবং যেহেতু নির্বাচন হচ্ছে, নির্বাচনের নিশ্চয়ই এই বিষয়গুলি ভোটারদেরকেও বলেছেন, আমাদেরকেও বলবেন যে কি কারণে এটা করতে হবে। খুবই দরকারি একটা প্রশ্ন। অভিনয় শিল্পী এবং সংঘ, দর্শকদেরকে জানিয়ে রাখা দরকার যে সভাপতি পদে আপনি অভিনয় শিল্পী সংঘ প্রতিষ্ঠা করেছিলাম ওই সাব্বিরের কথা সূত্র ধরেই বলছি। আমরা কয়েকজন স্বপ্ন দেখেছিলাম যে পেশাদারি অভিনেতা হব। আমি, তৌকির, হাকিম, জাহিদ, মেয়েদের মধ্যে শমী, বিপাশা, আফসানা মিমি এবং আরো অনেকে। আমিও ছিলাম। হ্যাঁ, পরবর্তী Member, সময়ে তুই হলো না, আমরা যখন শুরুটা করি, হ্যাঁ, হ্যাঁ। যে আমরা নিজস্ব একটা পেশা ছিল, ওই পেশাগুলো আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে বেসরকারিভাবে নাটক যখন শুরু হলো, তখন আমরাই কিন্তু নাট্য যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হলাম, যে এইটাকে পেশা হিসেবে যে কোনোভাবে নেওয়া যেতে পারে। আগে আমাদের মূল স্বপ্ন ছিল আমরা থিয়েটারকে যদি পেশা হিসেবে নিতে পারি, কিন্তু কোনো প্রফেশনাল থিয়েটার আমাদের এখানে ছিল না। তারপরে টেলিভিশনে যখন আমরা কাজ করা শুরু করলাম, তখন আমরা টেলিভিশনটাকে পেশা হিসেবে নেওয়ার চেষ্টা করলাম। তো ওই সুযোগটা এলো 1995 সালে, এবং আমরা এই স্বপ্নটা দেখা শুরু করলাম। পরবর্তীতে 2000 সাল 2001-এর দিকে আমরা দেখলাম যে আমাদের সমমনা অনেকেই আছে এবং অনেক শিল্পী পেশাদারিত্বের দিকে যাচ্ছে। তো তখন আমরা নিজেদের মধ্যে মতের আদান প্রদান এবং নিজেদের অভিনয় এবং পেশাদারিত্বের উন্নতির লক্ষ্যে আমরা একটি প্রতিষ্ঠা করি অভিনয় শিল্পী সংঘ নামে একটি সংগঠন। সেটা প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে আমি একজন, 4 জনের মধ্যে আমি একজন। তো আমরা তখন একটা নির্বাচিত কমিটি হয়, এবং সেখানেও একজনকে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়, কিন্তু যিনি টেলিভিশনকে ওনার মূল পেশা হিসেবে কখনোই নেননি। তো সভাপতির অভাবটা আমরা সবসময় দেখেছি, এবং 3-4 বছর চলবার পর এটি নিষ্ক্রিয় হয়ে যায়। তারপরে একটি সাধারণ সভার মাধ্যমে আরেকটি সিলেক্টিভ কমিটি করা হয়। এই সিলেকশনের মধ্যে দেখা যায় যে আবারও সেই একই ভুল অভিনয় শিল্পী সংঘ করে। একজন উনি অত্যন্ত গুণী একজন অভিনেতা, কিন্তু টেলিভিশন নাটক ওনার পেশা নয়, এরকম একজন অভিনেতাকে, অত্যন্ত সিনিয়র একজন অভিনেতা, ওনার থিয়েটার ব্যাকগ্রাউন্ড এবং ব্যবসা এটাই হচ্ছে মূল, ওনাকে সভাপতি করা হয়। এবং ওই কমিটিটা 7-8 বছর কোনো নির্বাচন ছাড়া, একটি সাধারণ সভা ছাড়া একটি কমিটি প্রায় ঘুমন্ত অবস্থায় চলতে থাকে। তো গত 4 মাস আগে যে প্রস্তুতিটা শুরু হয়, এফটিপিও বা ফেডারেল যে বডিটা হয়েছিল, সমস্ত পেশাদার লোকদেরকে নিয়ে, যারা লাইটের লোক, ক্যামেরার লোক, ডিরেক্টরস, এদের প্রত্যেকেরই একটা করে পেশাদারি সংগঠন তারা সংগঠিত করে ফেলে। এবং আমাদের অভিনয় শিল্পী যারা আছি, তাদের প্রত্যেককে তাদের প্রয়োজন হয় বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন প্রবলেমে যখন তারা পড়ে, আমাদেরকে ব্যবহার করে ঢাল হিসাবে। আমরা ঢাল হিসাবে ব্যবহৃত হয়েছি বিভিন্ন সংগঠনের, কিন্তু আমরা নিজেরাই সংগঠিত না। এবং এর মধ্যে অনেক শিল্পীর সংখ্যা বেড়েছে, অনেক চ্যানেলের সংখ্যা বেড়েছে টাকা বেড়েছে, পারিশ্রমিক, নতুন অনেক শিল্পী প্রতিভাবান, তারা অনেক দাপটের সঙ্গে কাজ করেছে, এবং দক্ষ এবং কম দক্ষ অনেক শিল্পী আমাদের মিডিয়াতে ঢুকে গেছে। এবং যে মিডিয়াটা শুরু হয়েছিল অল্প সংখ্যক মানুষ দিয়ে, সেই মিডিয়াটা কিন্তু এখন এত টাকা ওখানে নিয়োগ আছে যে ওটা আমাদের সিনেমার যে ইন্ডাস্ট্রি
তার চেয়েতেও বেশি। এরকম একটি পরিস্থিতিতে সাথে সাথে বেড়ে যায় অরাজকতা, সাথে সাথে বেড়ে যায় বিশৃঙ্খলা, এবং শিল্পীদের উপরে অন্যান্য সংগঠনগুলো কারণে অকারণে নানা রকম এমবার্গো দেয়। তো এই যে কথাগুলো, এটা শেয়ার করার জন্যে বা তার পাশে দাঁড়ানোর জন্যে ওই ঘুমন্ত যে অভিনয় শিল্পী সংঘ, তাকে জাগানোর চেষ্টা করি আবারও আমি, আমার যে অন্য 3 জন বন্ধু জাহিদ, হাকিম, তৌকির, এদের সাথে কথা বলেই, এবং আমরা একটা শিল্পী সমাবেশ করি। 70-75 জন শিল্পী উপস্থিত ছিল শিল্পকলাতে, সাব্বির, তারিন সহ আরও অনেকেই, আজিজুল হাকিম সহ আরও অনেকেই, এবং তারা প্রত্যেক আমরা খোলাখুলিভাবে প্রয়োজন অনুভব করি একটি শক্তিশালী সংগঠন করার। তার 1 মাস পরে একটি সাধারণ সভার মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার নির্বাচন করা হবে, এবং যারা এই পেশাগতভাবে অভিনয়কে নিয়েছে, টেলিভিশন অভিনয়কে বিশেষ করে, তাদের দ্বারা পুরো সংগঠনটি চালিত হবে। একদম যারা হাই স্টেকে আছে, হ্যাঁ, স্টেক হোল্ডার যারা, তাদেরকে নিয়ে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য যে পদগুলো আছে, এই পদের নির্বাচন হবে এবং একটি আহ্বায়ক কমিটি গঠন করা, এবং এই আহ্বায়ক কমিটি 715 জনের একটা শিল্পী তালিকা প্রস্তুত করে। এর মধ্যে নতুন পুরাতন এর মিশ্রণে এটা হয়েছে, তারাই করেছে, এবং একটা কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের আন্ডারে আমরা আগামীকাল নির্বাচনে যাচ্ছি। আচ্ছা, খুব ভালো। নির্বাচনের এটা হচ্ছে এটাই। জি, অবশ্যই। তারিন, আপনার কাছে আসতে চাই যে এই নির্বাচনের ব্যাকগ্রাউন্ডটা তো জানলাম, নির্বাচনে কি কারণে মানে একটা নির্বাচন প্রয়োজন হচ্ছে, এবং সেইটার ক্ষেত্রে সহজ ভাষায় ভোটারদেরকে আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, বা আপনার দিক থেকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কোন বিষয়গুলি পিন পয়েন্ট করেছে? এটা আসলে ভোটার বলতে তো আসলে আমাদের সহকর্মী, আমাদের সহযোদ্ধা, আমাদের সহশিল্পী যারা আছে। এটার এই যে বললেন যে ঘুমন্ত অবস্থায় ছিল, তার কারণে যেটি হয়েছে, আসলে দীর্ঘ 7-8 বছরে কিন্তু অনেক শিল্পী মিডিয়াতে কাজ করেছে, এসেছে, নতুন যারা কাজ করছে তাদের সাথে দেখা যাচ্ছে যে আমরা যারা রেগুলার বেসিসে কাজ করেছি, তাদের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে। কিন্তু কারণ হচ্ছে, আমরা যখন কাজ করি, আমরা তো এক একজন এক একটা শুটিং স্পটে কাজ করি, কারোর সাথে হয়তো দেখা হচ্ছে না, কারোর সাথে আমরা চিনি, কারোর সাথে হয়তো কাজ করছি, কাউকে চিনি না। সো তার কারণে হচ্ছে কি, ওদের ভেতরে কিন্তু নতুন ভোটারদের মধ্যে, আমি এবার কথা বলে যেটা আমি ফিল করেছি, যখন আমরা ফিল্ডে নেমেছি, যখন ঠিক করেছি যে হ্যাঁ আমরা নির্বাচনে যাব এবং আমি নির্বাচনে অংশগ্রহণ করছি ভাইস প্রেসিডেন্ট পদে, সো যখন আমরা নেমেছি এবং নতুন ভোটারদের, মানে নতুন আমাদের মেম্বারদের সাথে যখন কথা বলেছি, প্রথমেই যে জিনিসটা কমন ফিল্ড থেকে পেয়েছি, সেটা হচ্ছে ওরা আমাদের সাথে কথা বলতে ভয় পায়। কেন হবে? আমাদের সাথে কথা বলতে কেন ভয় পাবে? তারা ফিল করে যে আমরা সিনিয়র, আমাদের সাথে কি কথা বলবে কি না, কারণ ম্যাক্সিমাম মেম্বারদেরকে আমরা চিনি না। এই গ্যাপটুকু কিন্তু তৈরি হয়েছে আমাদের সংগঠনটি একদমই নিষ্ক্রিয় ছিল বলে। আজকে যদি ওদের এটা অ্যাক্টিভ থাকতো, তাহলে যেটা হতো, এই নতুন মেম্বারগুলো আমাদের মেম্বার হতো সংগঠনের, তাদের সাথে একটা কমিউনিকেশন তৈরি হতো, তাদের মনের ভিতরে যে কষ্ট বা যে ভুল ধারণাটা তৈরি হয়েছে আমাদের সিনিয়র শিল্পীদের সম্পর্কে, যে আমরা হয়তো তাদেরকে গ্রহণ করব না, তাদেরকে হয়তো আমরা হেয় করছি নতুন বলে, বা তারা হয়তো একটু কম দক্ষ বলে আমরা হয়তো সাদরে গ্রহণ করছি না, এই যে একটা মিসকমিউনিকেশন তৈরি হওয়া, আমাদের সম্পর্কে যে একটা ভুল ধারণা তৈরি হওয়া, এটি কিন্তু নির্বাচনের কারণে এই গ্যাপটুকু কিন্তু ফুলফিল হয়েছে, আমি ফিল করেছি। তার কারণ হচ্ছে, প্রথম দিকে যখন আমরা ফিল্ডে নামি, তখন নতুন ভোটারদের কাছে আমরা গিয়েছি, নতুন মেম্বারদের কাছে আমরা গিয়ে কথা বলেছি, আমরা জিজ্ঞেস করেছি কারা নতুন মেম্বার, ফলে ওই একটা আইস ব্রেকিংটা দরকার ছিল। আমি এটাকে খুবই সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে আমরা সবাই শিল্পী, আমাদের এখানে কোনো বৈষম্য বলে কিছু নেই, আমরা সংগঠিত। একটি সংগঠন তৈরি করতে হলে একার পক্ষে সম্ভব হয় না, সবাইকে নিয়ে, প্রবীণ নবীন সবাইকে নিয়ে কিন্তু আমাদেরকে সংগঠনটিকে দাঁড় করাতে হবে এবং একসাথে পথ চলতে হবে। এবং এটাকে গতিশীল করার জন্য নতুনদের ভিতরে আমি অনেক তারুণ্য দেখেছি, উদ্দীপনা দেখেছি, উৎসাহ দেখেছি, সেটা এফটিপিওর আন্দোলনের মধ্যে। এবং নতুন শিল্পীদের ভিতরে যখন আমি উদ্যমটা দেখেছি এবং ওদের ভিতরে যে স্পিরিটটা দেখেছি যে হ্যাঁ আমরা এটা করতে চাই, ওটা দেখে আমার ভিতরেও কিন্তু একটা ইন্সপায়ারেশন এসছে যে না, আমাদের এটা খুবই দরকার, আসলে খুবই দরকার। সো আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের মাধ্যমে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটি তৈরি হয়েছে, সেটা হচ্ছে নতুন এবং পুরনো শিল্পীদের ভিতরে একটা কমিউনিকেশন, যোগাযোগ।
যেটি আগে ছিল না। শিল্পীরা আরো বেশি শিল্পীরা সংগঠিত এবং সংগঠিত সংঘবদ্ধ হচ্ছে, হতে এটা অনেক বেশি পজিটিভ দিক। এবং আমাদের সাথে যখন তারা কথা বলেছে তখন তারা অনেক রিলিফ হয়েছে যে না, কারণ যে ভুল অবশ্যই ধারণা আমরা ছিল সেটি তাদের দূর আরো হয়েছে। একটি বিরতির সময় হয়ে গেছে। মীর সাব্বির, বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। এই যে সংগঠিত শক্তিটা যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন, সেইটা শিল্পীদের জন্য কি ধরনের মানে শিল্পীদের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারবে, বা কোন কোন ক্ষেত্রগুলিতে ভূমিকা রাখতে পারলে আপনি মনে করেন, অবশ্যই আপনি নির্বাচিত হলে সেটা নিজে করবেন, অথবা প্রত্যাশা যে যারাই নির্বাচিত হয়ে আসুক না কেন এই জিনিসগুলি হয়তো সামনে আসা দরকার, কারণ এটা বড় কমিউনিটি এবং তাদের যেহেতু জীবিকার প্রশ্ন, এখানে অনেক কিছু বিষয়ই কিন্তু আমরা দেখছি যে আছে অনেক কিছু ইস্যু, সেগুলি কি হতে পারে। আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মীর সাব্বির, এই যে সংগঠিত হচ্ছে, আবার নতুন শক্তি সঞ্চার করার প্রয়োজন হয়েছে বলেই কিন্তু এই সময়টা, ফলে এই শক্তিটা সঞ্চয় করে লক্ষ্যটা কি করতে চান, কি করলে পরে মনে হয় যে শিল্পীদের স্বার্থ রক্ষা করতে এই সংগঠনটি কাজ করে? আমি প্রথমে যেটা বলতে চাই, প্রথমে যেটা বলেছি, শিল্পী সবাই তো শিল্পী হতে পারে না, কিন্তু এই শিল্পীদের যে সংগঠিত হওয়াটা, এটা কিন্তু যুগে যুগে কালে কালে দেশে বিদেশে আপনি ইতিহাস যদি খোঁজেন দেখবেন যে যতগুলো রেনেসা হয়েছে সমস্ত রেনেসার পিছনে ছিল কিন্তু শিল্পীরা, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, অভিনয় শিল্পী। আমরা যেটা করতে চাচ্ছি, যেটা হচ্ছে এখন, এখানে কিন্তু কারো কোনো লাভ নেই। আমরা কিন্তু কোনো নেশায়, টাকার নেশায়, অর্থের নেশায়, অনেক কিছু পাওয়ার নেশায় কিন্তু এই নির্বাচন হচ্ছে না। এই নির্বাচনটা হচ্ছে আমাদেরকে, আমরা যে মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই, শিল্পীর যে একটা বেসিক মর্যাদা আছে, সেই মর্যাদা প্রতিষ্ঠার লড়াইটাই হচ্ছে আমাদের প্রথম লড়াই। আমাদের যে মূল্যবোধ, আমাদের বাবা মা আমাদের যা শিখিয়েছে, আর আমাদের এই নাটকের বাবা মা যারা নেতৃস্থানীয়, যারা গ্রুপ থিয়েটারের আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, যেসব বড় মানুষগুলো আমাদেরকে শিখিয়েছেন, পড়িয়েছেন, সেই মূল্যবোধকে ক্যারি করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। আজকের এই নির্বাচন কিন্তু সেটারই ফলশ্রুতি। গণতান্ত্রিক একটা অধিকার তৈরি হচ্ছে। 700 শিল্পী একজনকে নির্বাচিত করছে সভাপতি হিসাবে, একজনকে নির্বাচিত করছে সেক্রেটারি হিসাবে। এর মানে এই নয় যে আমি সভাপতি হলাম না কিংবা সেক্রেটারি হলাম না বলে আমরা কাউকে আমরা প্রতিযোগিতার মধ্যে ফেলে দিলাম, তাও না। কিন্তু এটা একটি আমাদের নিজেদের ভিতরে একটি চর্চা, যে আমরা ভবিষ্যতে কিভাবে গড়তে চাই, আমরা এই দেশের জন্য কি করতে চাই, আমাদের ভিতরকার মানুষগুলো আসলে সত্যি কথা বলতে পারছে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আসলে সামনের দিকে এগোতে চাই। এখন দেখেন, এই যে উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য, শিল্পীদের জন্য। আমরা শিল্পীরা নানাবিধ জিনিসের ভিতরে কিন্তু আছি। যেমন ধরেন 5টা ডব্লিউ, হু, হোয়াট, ওয়েন, ওয়্যার, এই যে আমরা যে এগুলো খুঁজি, যে হোয়াট কি, ওয়াই কেন, ওয়্যার কোথায়, ওয়েন, মানে এইগুলো খুঁজি। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আমি সঠিকভাবে খুঁজতে পারি, তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো হয়ে যাবে। একজন শিল্পী, আজকে যে ভোটার, যে আমাকে কালকে ভোট দিবে, সেলিম ভাইকে ভোট দেবে, তারিনকে ভোট দেবে, সে কিন্তু এই প্রশ্নের উত্তরটাকে খুঁজতে হবে, কারণ তার দরকার যোগ্য নেতৃত্ব। সে যদি যোগ্য নেতৃত্বের ভিতরে না থাকে, তাহলে কিন্তু সামনের এই প্রশ্নের উত্তরগুলোকে সঠিকভাবে মেলাতে পারবে না। একটি নির্বাচনের মানে এই নয় যে অনেক ক্ষমতার লড়াই। একটি নির্বাচনের মানে হচ্ছে অনেকগুলো প্রশ্নের উত্তর, হু, হোয়াট, ওয়্যার, ওয়েন, ওয়াই, এই প্রশ্নগুলো আপনাকে খুঁজতে হবে, এবং শিল্পী পারে এই প্রশ্নগুলো সত্যিকার অর্থে খুঁজতে। এই মূল্যবোধ এবং মর্যাদার জন্য আমাদের যোগ্য নেতৃত্ব দরকার, যে আপনাকে বলবে আমি একটি জিনিস নিয়ে যাচ্ছি। আজকে আমাদের শুটিংয়ের কি অবস্থা, আমরা শুটিংটা আজকে কিভাবে হচ্ছে, শুটিংয়ের পরে যে প্রডিউসার টাকা পাচ্ছে, যে ডাবিং নিয়ে যে আন্দোলন হলো, কেন হলো? একজন শিল্পী, সত্যিকার অর্থে শিল্পী যেটা বলেছে, সব ঢাল হিসেবে ব্যবহৃত হয়, শিল্পীর কাঁধেই গিয়ে আসলে ঢালটা পড়ে। আপনি দেখেন, শিল্পী যদি সঠিকভাবে তার ন্যায্য পারিশ্রমিক না পায়, শিল্পী যদি সঠিকভাবে তার পরিচালকের সাথে কথা বলতে না পারে, শিল্পী যদি চ্যানেলের কাছে আবদার করতে না পারে, তাহলে সেই শিল্পীর তো কোনো দাম নেই। আজকে শিল্পীকে এই কথাগুলো বোঝানোর জন্যই একটা যোগ্য নেতৃত্ব দরকার, যে আমরা চাই সঠিক এবং সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়ে। দেখেন, টাকা এবং বুদ্ধি, এই দুটো জিনিস যদি একসঙ্গে চলে, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা বুম হয়ে যায়। মানে আপনার অর্থও আছে, সেখানে বুদ্ধিও আছে। কিন্তু যদি বুদ্ধির চাইতে টাকা বেশি হয়ে যায়, তখন কিন্তু মানুষ মরতে শুরু করে। মানুষ যখন তার নিজেকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে শুরু করে, তখন তার মৃত্যু হয়ে যায়। শিল্পী সেই কাজটাই করে, যে সে নিজেকে নিয়ে ভাববে না, সে তার সামগ্রিক, তার কমিউনিটিকে নিয়ে ভাববে, একটি গোত্রকে নিয়ে ভাববে, যে গোত্রের মানুষগুলো সৎ, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারবে,
প্রদীপের আলোর কথা যদি একজন মানুষ বলতে পারে যে প্রদীপের আলো আছে, সেই অন্ধকারটাও কিন্তু প্রদীপের আলোর নিচেই আছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রদীপের আলোর নিচে সেই অন্ধকারটাকে। আমরা আজকে সবাই মিলে সংগঠিত হচ্ছি কেন? কারণ হচ্ছে আমাদের এই শিল্পী সত্তাকে যাতে সেই টাকার পরিমাণটা যেন আমাদের উপরে খর্গ হয়ে না দাঁড়ায়, আমাদের ভিতরে যে সৃজনশীল চিন্তা, আমরা যে একটা মূল্যবোধ, আমার বাবা মা, আমার পরিবার, আমার কমিউনিটি সবাইকে নিয়ে ভাবছি, এই বিষয়টাকে আমরা তখনই আমরা আলোকিত করতে পারবো যখন টাকা আমাকে আঁকড়ে ধরবে না। এবং আজকে যে গ্রুপ থিয়েটারে যে ছেলেটি কাজ করছে তার স্বপ্নও কিন্তু একজন সৈয়দুজ্জামান সেলিম হওয়ার, একজন জাহিদ হাসান হওয়ার, একজন তারিন হওয়ার, সবার ভিতরে স্বপ্ন বাস করে। সে কিন্তু স্ট্রাগল করে যাচ্ছে। স্ট্রাগল আমিও করেছি। আমি যখন স্ট্রাগল করেছি, আমি তার বাসায় গিয়েছি, তার সঙ্গে স্ক্রিপ্ট পড়েছি, আমি তার সঙ্গে অভিনয় করেছি, আমি দেখতে শিখেছি যে কি করে অভিনয় সে করে। একজন নতুন যে শিল্পী আজকে কালকে যে ভোটার, সেও কিন্তু চিন্তা করবে যে আমি সে স্বপ্নের পথে পা বাড়াবো, আমাকে মানুষ চিনবে, দেখবে, একটা অযুত স্বপ্ন নিয়ে সে কিন্তু বসবাস করছে। উদ্দেশ্য কিন্তু একই। উদ্দেশ্য যখন এক হয়, তখন তার স্বপ্ন যদি এক থাকে, তাহলে সেখানে কিন্তু কোনো ভেদাভেদ থাকে না, বিভাজন থাকে না, থাকে গতিশীলতা। আমরা আসলে সেটাই চাই, বিভাজন নয়, গতিশীলতা, যোগ্য নেতৃত্ব এবং সুন্দর একটি স্বপ্নের সাংস্কৃতিক বাংলাদেশ। এবং এইটাই গুরুত্বপূর্ণ জায়গা যে আমরা আসলে সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে ওঠা একটা জাতি। সেই জায়গায় আজকে আমাদের যে সরকার, আমাদের যে বেশি সরকার, সে সরকার কিন্তু শিল্পী বান্ধব সরকার। একদম। সে কিন্তু শিল্পীদেরকে লালন করছে। তো শিল্পী বান্ধব সরকার, চারিদিকে পরিবেশটা এত সুন্দর, সেখানে তো একটা অভূতপূর্ব সুন্দর মিলনমেলা হবে। অবশ্যই। আমরা সেই কিন্তু মিলনমেলার সেখানেও সবাই যে সাক্ষী হতে চাই। শিল্পীদেরকে পথে নামতে হচ্ছে নানান রকম দাবি নিয়ে, সেই জায়গাটায় আসলে আমার মনে হয় যে ঠিক মতো যদি আসলে একটা বলার জায়গা থাকে, চেক করার জায়গা থাকে, তাহলে নিশ্চয়ই সেটা ওই পর্যন্ত যেতে হবে না। সেলিম ভাই, এই বিষয়টাই যে আসলেই যেটি হচ্ছে যে অনেকগুলি টেলিভিশন, অনেকেই এখানে পেশাজীবী হিসেবে এসেছেন, কিন্তু পেশাজীবীদের স্বার্থ দেখার জন্য একটা কোনো গ্রুপ তো থাকতে হয়। সেই জায়গাটায় নিশ্চয়ই মানে খুব বড় কিছু নেই আমাদের এখানে, আমরা অন্তত দেখি না। সেখানে অভিনয় শিল্পী সংঘ একটা ভূমিকা রাখতে পারে কিনা? অবশ্যই রাখতে পারে। আমি আমার শুরুতে একটা কথা বলেছিলাম যে আমাদেরকে, শিল্পীদেরকে সবসময় ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেমন ডাউনলিঙ্ক করে অবৈধভাবে যে ইয়েটা গত 4 মাস আগে হলো, এফটিপিওর আন্দোলন, এবং আমাদের বিজ্ঞাপন বিদেশে অবৈধভাবে যে প্রচার করা হচ্ছে এবং কিছু টাকা, বেশ কিছু টাকা এখান থেকে অবৈধভাবে চলে যাচ্ছে, এটার বিরুদ্ধে আন্দোলনটা কিন্তু অন্যান্য টেলিভিশন কোম্পানির, মিডিয়া ইউনিটি নামে একটি প্রতিষ্ঠান তখন জন্ম নেয়। সেখানেও কিন্তু শিল্পীদেরকে ডাকা হয়। সেখানে আমি গিয়েছি, আমরা সবাই গিয়েছি, সমস্ত শিল্পী পার্টিসিপেট করেছে। এবং আরেকটা দাবি ছিল, ওইটা হলো প্রথম দাবি ছিল, ওটা হলো মিডিয়া ইউনিটির দাবি ছিল। কিন্তু অভিনয় শিল্পী সংঘকে ডাকা হয়েছিল। অভিনয় শিল্পী সংঘ যেহেতু সংগঠিত ছিল না, আমরা কিছু শিল্পী ওটাতে পার্টিসিপেট করছিলাম। এবং আমরা এর বিরুদ্ধে আমরা দেখেছি যে হ্যাঁ, বিদেশে আমাদের ইয়ে কেন যাবে, টাকা কেন যাবে? হ্যাঁ, আমাদের বৈধভাবে যদি আমাদের এই টাকাগুলো দেশে থাকে, তাহলে আমাদের কিছু রুগ্ন টেলিভিশন চ্যানেল অন্তত আর্থিক সহায়তা পাবে। সেই জায়গা চিন্তা করে আমরা কিন্তু এই আন্দোলনে গিয়েছিলাম। কিন্তু যেটা অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে, যে টেলিভিশন কোম্পানিটা এটাতে দোষে দুষ্ট হয়েছে, উনি আমাকে বা আরো আমাদের কিছু শিল্পীকে এর বিরুদ্ধে দাঁড় করিয়ে ফেলেছে। কিন্তু এই যৌক্তিক কিন্তু আন্দোলনটা ছিল মিডিয়া ইউনিটির আন্দোলন। তার মধ্যে অভিনয় শিল্পী সংঘ একটি পার্ট মাত্র। এবং সেলিম ভাই, আমি দেখে যতটুকু মনে হয়েছে, যখন এখানে অনেকগুলি সংগঠন বা টেলিভিশন ওনার্সরা ছিল, শিল্পীরা ছিল, আরো অনেকেই ছিল, বিশেষ করে যখন একটা পক্ষের দাবি, যারা হয়তো একটু শক্তিশালী পক্ষ অর্থনৈতিকভাবে বা অন্য যে কোনো ভাবে মিটিয়ে গেল, তখন কিন্তু আন্দোলনটা আর আমাদের মিডিয়াতে দেখি নাই। নিশ্চয়ই আন্দোলন এখনো আছে এবং দাবিগুলি আপনাদের। বাকি কথাটায় আসছি আমি। তার পরবর্তী সময় এফটিপিও সংগঠিত হয় এবং এফটিপিও সেখানে ওই দাবিটার সঙ্গে আরো কিছু দাবি জুড়ে। একটা হচ্ছে যে বিদেশের ডাবকিত যে সিরিয়ালগুলা, সেটা বন্ধ। কেন সেটা বন্ধ করা? সেলিম ভাই, অনেকগুলি দাবি আছে, সেগুলো একটু শুনবো, কিন্তু তার আগে আমার একটা দাবি আছে, আমার একটা বিরতিতে। আবারও বিরতি? এত তাড়াতাড়ি? আজকের বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মিস্টার হাবিব, খুব অল্প সময়ের মধ্যে আমাকে বলতে হবে যে কি ধরনের পরিবর্তন চান বা সামনে দেখতে। আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। আমি এই অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক পদে লড়াই করছি কালকে, এবং আমার 4টা পয়েন্ট আছে, যে 4টা পয়েন্ট আসলে আলোচনা করলে পুরো জিনিসটা বোঝা যাবে।
সেটা হচ্ছে যে যে নতুন শিল্পীরা অভিনয় করছে, যারা থিয়েটার এবং বিভিন্ন মাধ্যমে মানে কাজ করার চেষ্টা করছে, এদের সকলকে এই যে অভিনয় শিল্পীর সঙ্গে তালিকা হয়েছে সেই তালিকা থেকে চ্যানেলের কাছে আমি প্রেজেন্ট করতে চাই যে শিল্পী নির্বাচন যেন এই তালিকার মধ্য থেকে হয়। আমরা যে কাজটা করছি একদম সকালে যাই রাত্রে আসি, তখন সেই কাজের যে একটা দরকার, মানে কর্মঘণ্টা, মানে আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করব সেটা নির্দিষ্ট করা, এবং একটা সাপ্তাহিক ছুটির দিন আমি চাই পেশাজীবী হয়ে উঠতে সময় লাগবে, কারণ সময় খুবই কম। আমাদের এই কমিটিটা হবে 2 বছরের জন্য, সময় খুব কম, কাজ করতে হবে কিন্তু একটু একটু করে। আর সর্বশেষ আমি যেটা বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, অন্ন চাই, আলো চাই, প্রাণ চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট। মানে আমার যে সুস্থ থাকতে হবে, আমি যদি সঠিকভাবে সুস্থ থাকতে না পারি, একজন শিল্পী সকালে যায় রাতে আসে, তার কোনো কিছুই করার নাই, সে কখন আসবে সে জানে না। এই যে আমি জানতে চাই যে আমার যে সত্তা ভিতরে বাস করছে, আমি যেটা করে পরিশ্রম করে ইনকাম করছি, সেটার জন্য আমার যে বিস্তৃত সাহস থাকতে হলে আমাকে কিন্তু সুস্থ থাকতে হবে। আমি শিল্পী হিসাবে সেই জিনিসটা সুস্থ থাকতে নিশ্চিত করা যায় যেন সেটা কাজ করতে চান। তারিন, আপনার কাছ থেকেও জানতে চাই যে কি ধরনের পরিবর্তন, প্রতিশ্রুতি আপনি। আচ্ছা, ফার্স্টে যেটা আমিও ভাইস প্রেসিডেন্ট পদে কালকে ইলেকশন করব। সো আমি ফার্স্টে যে যদি আমি বিজয়ী হই, তাহলে আমি যে জিনিসটি করতে চাই সেটি হচ্ছে এটি রেজিস্ট্রেশন করতে চাই। আমাদের যে সংগঠনটি আছে এটি আনরেজিস্টার্ড একটি সংগঠন, এটা হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। সেকেন্ড থিং আমি যেটি চাই সেটা হচ্ছে আমাদের শিল্পীদের আইডেন্টিফিকেশন, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই। কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক, হ্যাঁ অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি, উনি আমাদের শিল্পীদেরকে ভালোবাসেন এবং সংস্কৃতি মনা, এবং উনি শিল্পকে ভালোবাসেন এবং সম্মান করেন। আমরা এটা যুগে সবসময় দেখে এসেছি। সো আমি অবশ্যই দরকার হলে আমরা সেই নিয়ে যাব, আবেদনটি নিয়ে যাব যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় দেখা গেছে যে শিল্পীদের একটি সুনাগরিক হিসেবে দেশের একজন সিনিয়র একজন, বিশেষ করে আমরা চলচ্চিত্রেরও কিন্তু সরকারি স্বীকৃতি না আছে, সেটি হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। একেবারেই না, সেটি শুধুমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার, কিন্তু টিভি শিল্পীদের কিন্তু সেই জিনিসটি নেই। সেটাকে আমরা অবশ্যই চাই যে রাষ্ট্রীয়ভাবে আমাদের একটা স্বীকৃতি হোক, এবং আমাদের যে প্রচার মাধ্যমগুলো আছে শিল্পীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। যখন কোনো শিল্পীদেরকে নিয়ে কোনো প্রমাণ ছাড়াই দেখা যাচ্ছে কোনো কিছু লিখে দিচ্ছে পত্রিকাতে, একজন শিল্পী তৈরি হতে কিন্তু অনেক সময় লাগে, একটু একটু করে তৈরি হয়, একটা ইমেজ তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, সেটি খুব স্বল্প সময়ের ভিতরে কিন্তু শেষ হয়ে যায়। আমরা আশা করি যে এই জিনিসগুলি হবে। আমার সময় একদম শেষ হয়ে গেছে। সেলিম ভাই, আপনার কাছেও আসতেছি যে আপনার প্রতিশ্রুতি। যারাই নির্বাচিত হোক, সেটা আমি হই, সাব্বির হয় বা তারিন হয় বা আরো যারা দাঁড়িয়েছে তারা হয়, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই যে কথাগুলো আজকে এখানে হচ্ছে, এটা মূল লক্ষ্য হওয়া উচিত, এই সংগঠনটির মূল লক্ষ্য হওয়া উচিত এই কাজগুলি করা। সাথে সাথে আমাদের যে প্রয়াত যে শিল্পীরা আছে তাদেরকে স্মরণ করার বিষয় আছে, এবং যে কিংবদন্তি অভিনেতারা এখনো জীবিত অবস্থায় আছে তাদেরকে নিয়ে অন্তত কিছু ডকুমেন্টেশন করা প্রয়োজন আছে, কারণ না হলে এটা হারিয়ে যাবে। টেলিভিশন ইরেজ মিডিয়া, সুতরাং তাদের কাজগুলো হারিয়ে যাবে, এই কাজগুলো করা দরকার আছে। আর সমস্ত শিল্পী যেহেতু একটা ছাতার তলে এসছে, 715 জন বা 718 জন, আমাদের একটা দাবি ছিল এফটিপিওর সময় যে আমরা বিদেশি চ্যানেল দেখা বন্ধ করতে চাই। আমাদের দিক থেকে আমাদের প্রফেশনালিজমের কিছু কাজ আছে, সেটা হলো আমাদের অভিনয়ের মান উন্নয়ন দরকার, এবং অতি দ্রুত আমরাও চাই যে নতুন প্রফেশনের মান উন্নত, আমাদের সম্পর্কটা উন্নয়ন করা দরকার দ্রুত। এই ছিল আজকের বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।